এইচএসসি পরীক্ষা 2024-এর সাবজেক্ট ম্যাপিংয়ের নিয়ম নিয়ে আমরা কথা বলবো। যে নিয়মটা 2020-এ, 21-এ, 22-এ তোমাদের সাথে, 23-এ তোমাদের এই যে বড় ভাই যারা গেছে তাদের সাথে এবং 24-এ তোমাদের সাথে ব্যবহার করা হবে। সম্ভাব্য নিয়ম এই কারণে বলছি কারণ এখনও চূড়ান্ত করা হয় না, বাট নিয়ম তো এইটাই। 4টা বছর ব্যবহার করা হয়েছে। তো তোমরা তো 2022-এ এক্সাম দিয়েছো এসএসসি, তোমাদের সময় এই নিয়মটা কিন্তু ব্যবহার করা হয়েছিল। 2023-এ আইসিটির ক্ষেত্রে এই একই নিয়ম ব্যবহার করেছে। তো আমরা আজকে পুরো বিষয় নিয়ে কথা বলবো এবং এখানে যে সকল পরীক্ষা হয়েছে তার মার্কিংটা, যে সকল পরীক্ষা হয়নি তার মার্কিংটা, এখানে অনেকগুলো সাবজেক্ট এক্সাম হয়নি, এতগুলো সাবজেক্ট এক্সাম হয়নি, তার রেজাল্টগুলো কীভাবে কি আসবে সেটা সায়েন্স, আর্টস, কমার্স, 4th সাবজেক্ট সব। আর এখানে কিছু কনফিউশন যে খাতাগুলো পড়েছে তার রেজাল্ট কীভাবে দিবে, যারা গ্রুপ পরিবর্তন করেছে, সিলেট বোর্ডে যাদের পরীক্ষা হয়নি, যাদের মান উন্নয়নে পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট কীভাবে হবে সব কিছু আলোচনা করবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এখনই করে ফেলো, চেষ্টা করবো পরবর্তী তোমাদের কোশ্চেন নিয়ে অ্যান্সার করে ভিডিও করার। সো প্রথমত একটা ব্যাপারে ক্লিয়ার করে রাখি, যে যারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে তোমাদের এই সাবজেক্ট ম্যাপিং, রেজাল্ট প্রকাশ অনেক বিষয় নিয়ে ভিডিও পাবা। যুক্ত থাকো আমাদের সাথে। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। বাংলা, ইংরেজি, তথ্য এইগুলো হচ্ছে তোমার এই সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের আবশ্যিক সাবজেক্ট। এই সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছো, তার সাথে পদার্থ, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা দিয়েছো। তো এই জায়গায় এই যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, এই পরীক্ষাগুলো তোমাদেরকে একদম সিম্পলভাবে মার্জিন করে আমি বলে দিচ্ছি, এগুলো সবগুলো আসবে তোমাদের এইচএসসি রেজাল্টের উপর। কারণ এই যে এইচএসসি এক্সামটা তোমরা দিয়েছো, এইচএসসি এক্সাম 2024, এগুলো কোনো ম্যাপিং করা হবে না, ঠিক আছে? এগুলো কোনো ম্যাপিং করা হবে না, এটা তুমি যা পাবা তাই। এখন এখানে যদি তুমি ইংরেজিতে ফেল করো, বুঝো, তাহলে তুমি ওই পুরো সাবজেক্টই ফেল, যেহেতু তুমি ফেল করতেছো, ফেল আসবে। তুমি যদি আইসিটিতে ফেল করো তো ফেল আসবে, তুমি যদি ফিজিক্সে ফেল করো, তুমি যদি বাংলায় ফেল করো, ফেল আসবে। এখন দেখা যায় যে এখানে একটা কনফিউশন আছে যে পদার্থ, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যার খাতা পুড়েছে, একটা প্রশ্ন আসছে, সেটা আমি সবার শেষে আলোচনা করছি। বাট নর্মালি তোমার যদি কোনো এই সাবজেক্টের মধ্যে যদি কোনো ফেল আসে, তাহলে তুমি পুরো সাবজেক্টই ফেল। কারণ এই পরীক্ষাগুলো এসএসসি থেকে নিবে না, এগুলো সরাসরি তোমার যে রেজাল্ট আছে, যেটা তুমি কয়েকদিন আগে পরীক্ষা দিয়েছো গত মাসে, সেখান থেকে নিবে এই চলতি বছরের। আবারও বললাম, আশা করি বুঝতে পারছো তোমরা। সো এইটা হচ্ছে কি, এই চারটা বিষয় তুমি বাদই দাও। এখন যে সামনে যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো নিয়ে কথা বলতে। এই দেখতে পাচ্ছ যে সকল বিষয় পরীক্ষা হয়নি তার সাবজেক্ট ম্যাপিং হবে কিভাবে মূলত হবে। তো আমরা যদি এখানে ব্যাপারটা পুরো এক্সপ্লেন করতে যাই, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ব্যবসা সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং, এখানে ভূগোল নিয়ে কথা আছে। ভূগোল প্রথম পত্র হয়েছে, দ্বিতীয় পত্র হয়নি। সেক্ষেত্রে যেহেতু দ্বিতীয় পত্র হয়নি, সেক্ষেত্রে এটাকে সাবজেক্ট ম্যাপিংই করা হবে। পরিণতি, নাগরিকতা, অর্থনীতি, ইসলাম, ইতিহাস, সংস্কৃতি, ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, কৃষি, গার্হস্থ্য, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, ইসলাম শিক্ষা, এইগুলো তোমাদের পরীক্ষা হয়নি, এগুলো নেওয়া হবে এসএসসি থেকে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এসএসসিতে তো আমার অনেক সাবজেক্ট ছিল না, যেমন ধরো না যে এসএসসিতে অনেকের ব্যবসা সংগঠন ছিল না, অনেকে উৎপাদন ব্যবস্থাপনা ছিল না, তখন কি করবে? তাদেরকে আমি বলতেছি, শোনো, এখানে ব্যাপারটি এভাবে করা হবে যে ধরুন আমি তোমাকে বলি রসায়নের, এখানে সায়েন্সের শিক্ষার্থীদের তেমন প্যারা হবে না। সায়েন্সে তুমি ওই এসএসসিতে রসায়নে তুমি এ প্লাস পাইছো, এখানেও তোমার এ প্লাস চলে আসবে। তুমি এখানে জীববিজ্ঞানে এ পাইছো, এগেট চলে আসবে। তোমার উচ্চতর গণিতে তুমি পাইছো ধরে নাও যে এ মাইনাস চলে আসবে। কিন্তু ব্যবসা সংগঠনের ক্ষেত্রে ধরে নাও যে ধরা হবে এসএসসির ব্যবসা উদ্যোগ ধরা হবে, ব্যবসা উদ্যোগে তুমি এগেট পাইছো, এখানে এগেট ধরা হবে। উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায় যে তোমার উৎপাদন ব্যবস্থাপনা এসএসসিতে ছিল না, ছিল ফিনান্স। সো ফিনান্স তোমার এখনও আছে, যদি ফিনান্স এখনও যদি তোমার থেকে থাকে তাহলে তুমি ফিনান্সে পাইছো, ওখানে পাইছো এ প্লাস, তাহলে তোমাকে এখানে এ প্লাস দেওয়া হবে। আর রইল উৎপাদন ব্যবস্থাপনা, তাহলে তোমার এসএসসিতে আর একটা সাবজেক্ট ছিল, সেটা কি ছিল? কৃষি শিক্ষা, বা তোমার ছিল কি গার্হস্থ্য বিজ্ঞান, যেটা থাকবে না কেন সেই রেজাল্টটা তুমি এখানে পেয়ে যাবা। সেটা ওই হিসেবে তুমি রেজাল্টটা পাবা। ধরো নাও যে তুমি এই গ্রেড পাইলা, যদি সেটা কৃষি শিক্ষা থাকে, সেটা গার্হস্থ্য বিজ্ঞান থাকে, ঠিক এইভাবে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। গত বছর এভাবে হয়েছিল। ভূগোলের ক্ষেত্রে যদি কথা বলি, অনেকের ভূগোল, সবারই ভূগোল ছিল, তো ভূগোল যাদের যাদের আছে তার এ প্লাস। পরিণতি ছিল, পরিণতিতে তুমি এ প্লাস পেয়ে গেলা, কিন্তু তোমার এই দুটোর একটাও নাই, তোমার ছিল এই শেষের 3টা। সেক্ষেত্রে তোমাদেরকে রেজাল্ট কী হবে? ধরো অর্থনীতিতে তোমার এ প্লাস ছিল, এ প্লাস চলে আসছে, এ প্লাস চলে আসছে। ইসলাম ইতিহাস তোমাদের ছিল না, ছিল কি ইতিহাস ছিল, ঠিক আছে? কিন্তু এখন ইসলাম ইতিহাস তোমার এই বর্তমান সময় ইতিহাস নাই, আসছে ইসলাম ইতিহাস। তাহলে তুমি ওই ইতিহাসে কী পাইছিলা? ইতিহাসে পাইছিলা ধরো না যে সি, তোমার এখানে সি চলে আসবে। আবার তোমার আগে ছিল ইতিহাস, তুমি এখন ইতিহাসে একটা পেয়ে গেলে ধরনের বি পাইলা। কিন্তু সমাজকর্ম, সমাজ বিজ্ঞান তোমাদের কারোরই ছিল না আগে, এখন রিসেন্টলি সমাজ বিজ্ঞান হয়েছে। তো আগে যেহেতু তোমার হয়তো বা দেখা গেলো শুধু ইতিহাস ছিল, বাকিগুলো ছিল না। তো বাকি ছিল কি? পরিণতি, নাগরিকতা আর অর্থনীতি। তো এই দুইটা তুমি কত মার্ক পাও? এ গ্রেড, এ প্লাস, এ গ্রেড আর এ প্লাস। তাহলে তুমি সমাজকর্মে পাবো এ গ্রেড, আর
বিজ্ঞানে পাবা A+। ঠিক এইরকমভাবে তারা মার্কিংটা করবে, অর্থাৎ এসএসসির 3টা এখানে এসএসসিতে যোগ হবে, সে 3টা যাই হোক না কেন, কথা তো একই, সেম কথা, কিন্তু দেখা যায় যে একটু মিলে ঝিলে তারা সাবজেক্ট রিলেটেড ব্যাপারগুলো রাখবে। যেমন ইতিহাসের সাথে ইসলাম ইতিহাস মিলাইতে পারে, অর্থনীতির সাথে ধরেন না যে পরিণতি বা সমাজকর্ম সমাজবিজ্ঞান মিলাতে পারে, যেটা কাছাকাছি সাবজেক্ট হবে। এরকমটা করা হয়েছিল 2022-এ 2021-এর ক্ষেত্রে। তারপরে আবার কথা বলি কৃষি শিক্ষার কথা। কৃষি শিক্ষার ক্ষেত্রে তুমি যা পাইছো, মানে এখানে নর্মালি যা যা পাবা সেটা তারা দিবে। এখন দেখা যায় যে অনেকগুলো সাবজেক্ট, যে মনোবিজ্ঞান, মৃত্তিকা, পরিসংখ্যান, ইসলাম শিক্ষা, এগুলো কিন্তু ছিল না। এগুলো না থাকার ক্ষেত্রে তুমি যত মার্ক 4 সাবজেক্টে পাবে, এগুলো 4 সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়, সেই মার্কগুলো তারা এখানে দিয়ে দিবে তোমাদেরকে। নর্মালি জাস্ট এটাই যে তোমাদের এখানে টোটালি 3টা সাবজেক্টে তারা 4টা সাবজেক্টে তারা মূল্যায়ন করবে, আর বাকি যে তোমাদেরকে রইবে 3টা কিংবা 4টা, কারো 3টা, কারো 4টা, কারণ অনেকের এই যুক্তিবিদ্যা কিন্তু পরীক্ষা নাই, অনেকে যুক্তিবিদ্যা নাই। তো যাদের যুক্তিবিদ্যা নাই তাদের হবে 4টা, আর যাদের যুক্তিবিদ্যা আছে তাদের হবে 3টা। সেই যে 4টা বা 3টা সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলো মূল্যায়ন করা হবে ঠিক এসএসসি থেকে, তারা নাম্বারটা নিয়ে এসে এখানে মূল্যায়ন করে দিবে। এক্ষেত্রে আবারও বলছি, শতভাগ মূল্যায়ন একদম যে অ্যাকুরেট হবে বিষয়টা মোটেও তা নয়। দেন আমরা কথা বলছিলাম যে কিছু কনফিউশন, যারা গ্রুপ পরিবর্তন করেছো, আমি কনফিউশনটা এই পাশে নিয়ে আসি। যারা গ্রুপ পরিবর্তন করেছো তাদের রেজাল্ট কীভাবে বলে দিলাম আমি, যে যারা গ্রুপ পরিবর্তন করেছো, ধরো না যে তুমি ছিলে আগে ব্যবসা বিভাগে, এখন তুমি চলে আসছো মানবিকে, তো তোমার মানবিকের শেষে 3টে সাবজেক্ট, আবার ব্যবসা বিভাগের শেষে এই 3টে সাবজেক্ট ছিল। সো সেক্ষেত্রে তুমি ব্যবসা বিভাগে এই 3টে সাবজেক্টের রেজাল্ট সরাসরি তোমাকে এই 3টে সাবজেক্টের এই 3টে রেজাল্ট দিয়ে দিবে, যে BA+ A গ্রেড, তুমি এখানে পাইছো A গ্রেড A+, তোমার এখানেও এই যে ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞানে A গ্রেড A+ চলে আসবে। জাস্ট এভাবে তারা মূল্যায়ন করে দিবে, কারণ এখন তো তোমাকে সম্ভব না আলাদাভাবে জাস্টিফাই করা। এখন হয়তো বা অনেকে বলতে পারো যে ভাই আমার আগে সায়েন্স আমি নিয়েছিলাম, আমার রেজাল্ট খারাপ ছিল, তাই আমি মানবিকে এসেছি। দেখো ভাই, এরকমের অনেক ছেলে মেয়ে আছে যারা এই কারণে তাদের রেজাল্টটা খারাপ হবে। এই শিক্ষার্থীরা অনেক বিরোধিতা করেছে, এটা মানে তাদের এখানে তাদের অনেক ক্ষতি হয়ে গেল, কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় যে হয়তো বা কোনো কারণে তুমি পরীক্ষা দিলে এর থেকে খারাপ রেজাল্ট করতে পারতা, অথবা দেখা যায় যে আরও খারাপ পজিশন হইতে পারতো। যেহেতু যা হয়েছে সেটা মেনে নাও, এটা তোমাদেরকে বলবো। এই একটা ব্যাপার। আবার একটা অনেকে প্রশ্ন করছে, সিলেট বোর্ডে 4টি পরীক্ষা হয়নি, তাদের কীভাবে রেজাল্ট দিবে? সম্ভাবনা রয়েছে সিলেট বোর্ডে যে 4টি পরীক্ষা হয়নি, এই যে বিশেষ করে 4টি না 3টি পরীক্ষা হয়নি, হ্যাঁ 2টি পরীক্ষা হয়নি, বাংলা ইংরেজি, মানে 4টি পত্র আর কি, বাংলা 2টা আর ইংরেজি 2টা হয় নাই। এই 2টা পরীক্ষা তোমাদেরকে দিতে হইতে পারে, যতটুকু জানি দেওয়া লাগবে তোমাদের। মান উন্নয়নে যারা পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে মান উন্নয়নে তোমাদের এখানে রেজাল্টটা ধরা হয়েছে এসএসসি থেকে না, এসএসসি 2022 থেকে, স্বাভাবিক সবাইকে। বাট তুমি যে বছরে পরীক্ষা দিয়েছো, তুমি যদি 21-এর হও, সেক্ষেত্রে তোমাকে 21-এ মূল্যায়ন করা হবে, জাস্ট এই আর কিছুই না। 21-এর এসএসসি রেজাল্ট ধরা হবে। যে খাতা পুড়েছে তার রেজাল্ট কীভাবে দিবে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়েছে, শুরুর দিকে আসি। যে খাতাগুলো পুড়েছে, এই যে খাতাগুলো পুড়েছে, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা অস্বীকার করেছে, তারা বলছে এরকম কোনো খাতা পড়েনি। যেহেতু তারা অস্বীকার করছে, সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আসলে কথা এখন আর কিছু হবে না, কারণ তারা অস্বীকার করছে। এখন আমরা এটা প্রুফ তো কেউ করতে পারবে না। যদি কোনো সাংবাদিক এটা নিয়ে কথা বলে প্রুফ করতে পারে, তখন শিক্ষা মন্ত্রণালয় জবাবদিহিতার আওতায় এনে তাদের একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু তারা যদি বলে যে কোনো খাতা পড়েই নাই, তাহলে তো কিছু করার নেই। সেক্ষেত্রে তোমাদেরকে, যদি খাতা কারো পড়ে থাকে, তার ভাগ্যে কী রেখেছে শিক্ষা মন্ত্রণালয় কী করবে একমাত্র তারাই জানে, কীভাবে এটা ম্যানেজ করবে। বাট নর্মালি যদি খাতা না পড়ে থাকে, যদি তাদের কথা সত্য হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এই হচ্ছে বিষয়টা সম্পূর্ণ, আশা করি বুঝতে পারছো। সো তোমরা যদি পারো এখন টুকটাক পড়াশোনা করো, এই যে একটা আমাদের কোর্স আছে ইফার্মের, এই কোর্সটা করতে পারো। এই কোর্সে যোগাযোগ করে দেখো, রেজিস্ট্রেশন করে রাখো, তারা যোগাযোগ করে বিস্তারিত শুনে তুমি এখানে জয়েন করতে পারো। জিনিসটা অনেক ভালো হবে তোমার জন্য। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা অহেতুক সময় নষ্ট না করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের স্কিল ডেভেলপ করতে পারো। এক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে, খোঁজ খবর নিয়ে একটি সুন্দর গুছানো ট্রেনিং কোর্সে যুক্ত হও এবং সেটা কমপ্লিট করো। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো, তাহলে ইফার্ম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য বেস্ট হবে। কেন বেস্ট, কী কী সুযোগ তুমি পাবা, চলো একবার দেখে নেই। যেহেতু এটা একটা প্রজেক্ট বেস ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, তাই ই-কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু তুমি শিখতে পারবা এবং বাস্তব অভিজ্ঞতা পাবা। নিজে একটি ই-কমার্স ব্যবসা দাঁড় করানো অথবা চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবা। এই একটা ট্রেনিং প্রোগ্রামেই তুমি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন সহ ই-কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু শিখতে পারবা। কোর্স শেষ করার পর তোমরা ইফার্ম বাংলাদেশ স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে ইফার্ম বাংলাদেশের নিজস্ব প্রজেক্টে কাজ করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবা, যার অভিজ্ঞতা তোমার সিভিতে উল্লেখ করা থাকবে। গ্র্যাজুয়েশন শেষ করে ইফার্ম বাংলাদেশে ইন্টার্ন হিসাবে জয়েন করতে পারবা। প্রতিষ্ঠানটিতে চাকরির দরজা আজীবনের জন্য খোলা থাকবে। উদ্যোক্তাদের জন্য এই ট্রেনিংয়ের ফি 15,000 টাকা। আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা যাচ্ছ, তোমাদের জন্য 50% বেশি ডিসকাউন্ট দিয়ে ট্রেনিং ফি মাত্র 7,000 টাকা।
তোমাদের পরীক্ষা শেষ হলেই ট্রেনিং সেশন শুরু হবে। টোটাল 2 ঘন্টা করে 15টা ক্লাস হবে। ক্লাস শুরু হওয়ার আগে একটা স্পেশাল সেশন ও ডিনার প্রোগ্রাম এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট বিতরণ ও ডিনার সেশন হবে ঢাকায়। ট্রেনিং তোমাদের পরীক্ষার পরে চালু হলেও রেজিস্ট্রেশন তুমি এখনই করতে পারো। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করে বিস্তারিত ইনফরমেশন দেখে রেজিস্ট্রেশন করতে পারবা। রেজিস্ট্রেশন করার পর প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই একমাত্র তোমার পুরোপুরি রেজিস্ট্রেশন হয়ে যাবে। স্মার্টফোন থেকে ডিসক্রিপশন ও পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করো। মনে রাখবা, একবার কোনো সুযোগ মিস হয়ে গেলে সেই মিস হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নাই। তাই কেউ এই সুযোগ মিস করো না। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।